আওয়াজ, কখনো বা কান্নার আওয়াজ আসে। শুধু কি তাই, সন্ধ্যার পর মনে হয় বাড়ির ভেতরে কেউ রান্না করছে। গরম তেলে কিছু ভাজলে যেরকম আওয়াজ আসে ওই রকম আওয়াজ হয়। অবাক করার বিষয় হলো ওই পুরনো বাড়িতে কোনো মানুষ থাকে না। বাড়ির মালিকের নাম সবুর। সবুর চাচা ওনার স্ত্রী ও সন্তানদের নিয়ে আজ 5 বছর ধরে শহরে থাকে। একটানা 5 বছর বাড়িতে না আসায় বাড়িটা জঙ্গলের মতো হয়ে গেছে। এরকম পুরনো বাড়ি থেকে হঠাৎ এরকম আওয়াজ আসে কিভাবে, কে করে আওয়াজ? এই পুরনো বাড়ি থেকে আওয়াজ আসার বিষয়টা শুরুতে তেমন কেউ জানে না। আস্তে আস্তে গ্রামে সবাই জেনে যায়। সন্ধ্যার পর রান্না করার আওয়াজ পেয়ে গ্রামে কয়েকজন সাহস করে বাড়ির ভেতরে গিয়ে দেখেন সেখানে কেউ নেই। বাইরে থেকে আওয়াজ পাওয়া যায়, ভেতরে গিয়ে কাউকে না দেখায় গ্রামের মানুষ বুঝতে পারে এখানে নিশ্চয় জিন পরিঘটিত কোনো সমস্যা হয়েছে। ওই বাড়িতে জিন আছে। বিষয়টা জানার পর সবাই বিষয়টা শুরুতে তেমন গুরুত্ব দেন না, কিন্তু সবাই যখন আস্তে আস্তে ভয় পেতে থাকে তখন সমস্যাটা শুরু হয়। পুরনো বাড়ির পাশ থেকে চলে গেছে বাজারের রাস্তা। শেষ বিকালে বা সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে কেউ ফিরলে ভয় পায়। অন্য কোথাও সমস্যা না হলে ওই বাড়ির সামনে আসলে শোনা যায় বাড়ির ভেতর থেকে আওয়াজ। শুধু তাই না, বাড়ির বাইরে রাস্তায় শুয়ে থাকে বিশাল আকারের কালো কালো সাপ। রাস্তার পাশে বসে থাকে বিড়াল আকারের কুকুর ও বিড়াল। এরকম অবস্থায় গ্রামের মানুষের অসুবিধা হতে থাকে। এদিকে এই ঘটনা আমার কানে আসতে আমি কৌতূহল নিয়ে এই বিকেলে সেই বাড়ির কাছে গেলাম। আমার মতো কৌতূহল নিয়ে অনেকে আসছে এখানে। আমি গিয়ে সবার মতো দাঁড়িয়ে রইলাম আর অপেক্ষা করতে লাগলাম বাড়ির ভেতর থেকে কোনো আওয়াজ আসে কি না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ বাড়ির ভেতর থেকে হাসির আওয়াজ আসতে লাগলো। এর ঠিক কিছুক্ষণ পর মাছ ভাজলে যেরকম আওয়াজ আসে ওইরকম আওয়াজ আসতে লাগলো। এরকম আওয়াজ শুনে ওখানে থাকা কয়েকজন সাহস করে বাড়ির ভেতরে যাওয়ার সাথে সাথে আওয়াজ বন্ধ হয়ে গেল। তখন সবাই বাড়িতে ঘুরে দেখলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না বাড়ির ভিতর। এরকম অবাক করা ঘটনা ঘটায় ও সন্ধ্যা নেমে আসায় ভয়ে সবাই বাড়িতে চলে গেলেন। সবার মতো আমিও চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসায় মা বললেন, সৌরভ কোথায় গিয়েছিলি? মায়ের কথার জবাবে আমি হেসে বললাম, জিন দেখতে। শোনোনি, গ্রামের শেষের দিকে সবুজ চাচার পুরনো বাড়ি থেকে হাসির বা কান্নার আওয়াজ আসে। জানো, আমিও আওয়াজ শুনে আসলাম। মনে হচ্ছিল কে জেনে রান্না করছে। ইসরে, জিনের রান্না খাওয়ার ইচ্ছে করছিল, কিন্তু বাড়ির ভেতরে ঢুকতে আওয়াজ বন্ধ হয়ে গেল। আমার কথায় মা হাসতে হাসতে বলল, বাড়িতে তো পরি বউ আছে, নিজের পরি বউয়ের হাতে রান্না খাচ্ছিস রোজ রোজ, এটা কি ভালো লাগছে না? মায়ের কথায় আমার বউ আয়শা পরি ঘর থেকে বেরিয়ে আসলেন। 1 মিনিট, আয়শা পরির বিষয়ে অনেকে জানেন না, যারা জানেন তাদেরকে বলছি। আমি সৌরভ, আয়শা পরি আমার বউ। আয়শা পরির হাতে বিশেষ ধরনের একটা চুড়ি আছে, যেটা শক্তি অনেক। আয়শা পরির এই চুরির জন্য সাধারণ কোনো জিন পরি ওর সাথে শক্তি দিতে পারে না। আয়শা পরির বিষয়ে তো জানলেন। এই গল্পে সালাম কবিরাজ নামে একজনের কাহিনী থাকবে। সালাম কবিরাজ আমার গ্রামবাসী দাদু। সালাম দাদু কোথাও জিন পরি ছাড়তে গেলে আমাকে সাথে করে নিয়ে যায় অনেক সময়। আয়শা পরি, সালাম কবিরাজ ও আমার বউ আয়শা পরির বিষয়ে জানতে পারছেন। এখন গল্পে ফিরি। মায়ের কথায় আয়শা ওখানে এসে বললেন, আমাকে নিয়ে কিছু বললেন কি মা? তখন মা বলল, বললাম। সৌরভের কথা শুনে হাসি পাবে। জিন দেখতে গিয়েছিল, কিন্তু দেখতে পারেনি। মায়ের কথায় আয়শা আমার দিকে তাকালে আমি ঘরে চলে গেলাম। এদিকে তখন আয়শা আমার পিছন পিছন ঘরে গিয়ে বললেন, মা কি বলল? আয়শার কথায় আমি ওদিক তাকিয়ে বললাম, আমাদের গ্রামের শেষের দিকে একটা বাড়ি আছে, কিন্তু কিছুদিন ধরে সেই বাড়ি থেকে হাসির আওয়াজ ও কান্নার আওয়াজ পাওয়া যায়। কখনো বা কান্না করার আওয়াজ আসে। অদ্ভুত কাহিনী। আমার কথায় আয়শা পরি বিছানায় বসে বলল, নিশ্চয় জিনেরা এসব করে। তুমি কি ওদের বিষয়ে জানতে চাও? জানতে চাইলে আমি গিয়ে খোঁজ নিয়ে আসি। তখন আমি বললাম, না না, তোমার যেতে হবে না। তুমি গেলে আবার ওখানে থাকা জিন ভয় পাবে, ঝামেলা করতে পারে, তাই না? আমি যতটুকু জেনেছি ঠিক আছে। তখন আয়শা বলল, ওকে ঠিক আছে, তুমি ইয়ামিনকে নিয়ে খেলা করো, আমি মায়ের কাছে গিয়ে রান্না করি। কথাটা বলে আয়শা চলে যাওয়ায় আমি আমাদের ছেলে ইয়ামিনকে নিয়ে খেলা করতে লাগলাম।
এভাবে ছেলের সাথে সময় কাটিয়ে রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে শুনলাম গ্রামের ওই বাড়ির মালিক সবুজ চাচা, তার বাড়িতে ভূতের কাহিনী ঘটে। এটা শোনার পর ওনার ভাইকে বলেছিলেন একজন কবিরাজ নিয়ে এসে বাড়িটা দেখাতে। সবুজ চাচার কথায় ওনার ভাই তাই করেছেন। একজন কবিরাজের কাছে গিয়ে ওনাকে ডেকে আসছেন। কবিরাজ সন্ধ্যার দিকে আসবে এই খবর শুনলাম। জীবনে সালাম দাদুর সাথে অনেক ঘোরাঘুরি করছি, অনেক জায়গায় জিন পরি ছাড়ানো দেখছি। আজ না হয় অন্য কবিরাজের জিন ছাড়ানো দেখি। অন্য কবিরাজ সন্ধ্যার দিকে আসবে শুনে সেদিন সন্ধ্যার দিকে সবার মতো আমিও চলে গেলাম সেই সবুজ চাচার বাড়ির ওখানে গিয়ে দেখলাম গ্রামের সবাই জড়ো হয়ে আছে, সবাই জড়ো হয়ে অপেক্ষা করছে। এদিকে তখন একজন বললেন, আমাদের গ্রামে সালাম কবিরাজ থাকতে অন্য কবিরাজ ডাকার কি দরকার? সালাম কবিরাজের মতো বড় কবিরাজ তো আশেপাশের কোন জেলায় নেই। ওনার কথার জবাবে সবুজ চাচার ভাই বললেন, সালাম চাচা তো বাড়িতে নেই। আমি সকালে ওনার বাড়িতে গিয়ে জানতে পারলাম উনি ওনার ভাগ্নির বাড়িতে গেছে, 2 দিন পর আসবে। এদিকে সবুর ভাই তখন অন্য কবিরাজ জানতে বলল। ভাইয়ের কথায় অন্য কবিরাজ ডাকছি, ওই তো উনি আসছে। এই বলে সবাই এগিয়ে গেলেন কবিরাজের দিকে। তখন কবিরাজ বললেন, কোথায় সমস্যা? এই বাড়িতেই সমস্যা কি? কবিরাজের কথায় জবাবে সবাই বলল, হ্যাঁ, এই বাড়িতেই সমস্যা। এখান থেকে আওয়াজ আসে আর আমরা সবাই সেখানে দাঁড়িয়ে আছি। এই রাস্তার রাতে কেউ হেঁটে গেল, কুকুর বিড়াল সাপ দেখে। সবার কথায় কবিরাজ বলল, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। কথাটা বলে কবিরাজ চোখ বন্ধ করে কি জানি পড়তে লাগলেন। এভাবে কিছুক্ষণ চলে যাওয়ার পর হঠাৎ বাড়ির ভেতর থেকে হাসির ও কান্নার আওয়াজ আসতে লাগলেন। মনে হচ্ছে বাড়ির ভেতরে কয়েকজন কান্না করছে, কেউ বা হাসছে। বাড়ির ভেতর থেকে এরকম আওয়াজ আসায় কবিরাজ নিজের চোখ খুলে বাড়ির ভিতরে ঢোকার জন্য হাঁটতে লাগলেন। এদিকে তখন কবিরাজের পিছনে সবাই যেতে লাগলে কবিরাজ হাত ইশারা দিয়ে বললেন, কেউ আসবেন না, এখানে দাঁড়ান। কবিরাজের কথায় সবাই তাই করলেন, সেখানে অপেক্ষা করতে লাগলেন। ওদিকে তখন কবিরাজ বাড়ির ভিতরে গেলেন। কবিরাজ বাড়ির ভিতরে যাওয়ায় কিছুক্ষণ পর সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ বাড়ির ভিতর থেকে কবিরাজকে শূন্য তুলে ফেলে দিলেন। মানে কবিরাজ বাড়ির ভিতরে যাওয়ায় বাড়িতে থাকা জিনেরা কবিরাজকে বাড়ির ভিতর থেকে ঢিল মারছেন রাস্তার দিকে। এদিকে ঘরের উপর দিয়ে উড়ে এসে কবিরাজ সবার সামনে ধপাস করে পড়ে গেলেন। ধপাস করে পড়ে কবিরাজ কষ্ট করে উঠে দাঁড়ালেন, বললেন, সম্ভব না, এই জায়গা থেকে এদেরকে সরানো সম্ভব না। এরা এখানে একজন না, 2জন না, 10জন, 10জন জিন বাস করে এই বাড়িতে। আমি এখানে থাকলে ওরা আমাকে মেরে ফেলবে। বাঁচতে চাইলে সবাই পালান এখান থেকে। কথাটা বলে কবিরাজ সেখান থেকে পালিয়ে গেলেন। এদিকে তখন সবাই ভয়ে যে যার বাড়িতে চলে গেলেন। সবার মতো আমিও বাড়িতে গেলে মা জিজ্ঞেস করলেন, কি হলো? তখন আমি মাকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে মা বলল, বাবা, কি ভয়ানক কাণ্ড। আমার মনে হয় ওই বাড়িতে যে জিনেরা থাকে সবাই শক্তিশালী। তা হ্যাঁ রে বাবা, তোর বাবা তো রাত করে দোকান শেষে মাঝে মধ্যে ওই রাস্তা দিয়ে ফেরে। তুইও তো মাঝে মধ্যে ওই দিক দিয়ে আসিস। তোদের যদি কোনো সমস্যা হয়। মায়ের কথায় আমি একটু চুপ থেকে বললাম, মা তুমি চিন্তা করো না, আয়সা তো আছেই। এছাড়া কাল 2 দিন পর সালাম দাদু বাড়িতে আসলে ওখান থেকে জিনদের তাড়িয়ে দেবে। আমার কথায় মা বললে, তাড়াতে পারলে তো ভালো, নয়তো চিন্তা হয়। তোর বাবাকে আজ বলবো এখান থেকে সাবধানে আর তাড়াতাড়ি বাড়িতে আসতে। কথাটা বলে মা রান্নাঘরে গেলেন। এদিকে তখন আমি আয়েশার দিকে তাকিয়ে বললাম, তোমার কি মনে হয় জিনেরা শক্তিশালী? আর ওরা এতদিন তো এখানে ছিল না, হঠাৎ করে আসলো কিভাবে? আমার কথার জবাবে আয়েশা বললেন, জিনেরা অনেক সময় স্থান পরিবর্তন করে থাকে, ওরা হয়তো তাই করেছে। আয়েশার কথায় আমি আর তাদের বিষয়ে তেমন জিজ্ঞেস না করে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। এই ঘটনার পরের দিন গ্রামে অদ্ভুত এক ঘটনা ঘটে গেল। পরের দিন সন্ধ্যার পর আমাদের গ্রামে 3জন লোক বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। ওরা বাড়িতে ফেরার সময় সবুজ চাচার ওই ভুতুরে বাড়ির কাছে আসলে 3জনে দেখেন রাস্তার মাঝখানে শুয়ে আছে বিশাল আকারের একটা সাপ। সাপটাকে দেখে 3জনই বুঝতে পারেন এটা সাধারণ কোনো সাপ না, এটা নিশ্চয় এখানে থাকা জিন। ওরা জিন হোক আর যাই হোক, চলাচলের রাস্তায় তো এইভাবে থাকতে পারে না। এসব ভেবে ওই 3জন রেগে গিয়ে গাছের ডাল ভেঙে সাপটাকে আঘাত করতে করতে মেরে ফেললে। সাপটাকে মেরে ফেলার পর 3জন দেখেন আরেকটা সাপ ফনা তুলে ওদের দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে ওরা ওই সাপটাকেও মেরে ফেলে। 2টো সাপকে মেরে ফেলার পর
আশপাশের গাছপালাগুলো হঠাৎ নড়াচড়া করতে থাকে। এদিকে তখন সেই তিনজন লোক ওখানে আর দেরি না করে চলে আসে বাড়িতে। সাপ দুটোকে মেরে সে তিনজন বাড়িতে আসার পর সে রাতে আরেকটা ভয়ঙ্কর ও দুঃখজনক ঘটনা ঘটে। যে তিনটা সাপ দুটোকে মেরেছে সে রাতে তিনজনই মারা যায়। একই গ্রামের একসাথে তিনজন মারা যাওয়ায় কান্নার রোল পড়ে যায় পুরো গ্রামে। তিনজন মারা গেছে, সবার লাশ দেখে মনে হচ্ছিল এরা ভয়ানক কিছু দেখে ও আঘাতে মারা গেছে। এক গ্রামে তিনজন হওয়ায় পরের দিনের বেলা তিনজনকে একসাথে করে জানাজা পড়িয়ে ওদের কবর দেওয়া হয়। কবর দেওয়া শেষে সবাই ওখানে আলোচনায় বসে। তখন দুজন বলেন, সবাই একটু চুপ করুন, আমাদের গ্রামটা আগে ভালো ছিল, কখনো গ্রামে এরকম দুর্ঘটনা ঘটেনি। যে তিনজন মারা গেছে সবার লাশ দেখে এটা বোঝা যাচ্ছে ওদের মৃত্যু স্বাভাবিক ছিল না। ওদের মৃত্যুর পিছনে ওই সবুজ ভাইয়ের বাড়িতে যে জিনেরা থাকে ওরা দায়ী। আমরা ওই জিনদের ওখানে থাকতে দিব না, আমরা বাড়িটায় থাকতে দেব না। এখনই লাঠি সোটা নিয়ে বাড়ি ভেঙে মাটির সাথে ফেলে দিব। পরে কোনো দিন সবুজ যদি বাড়িতে আসে তখন এসে নতুন করে ঘর তৈরি করবে। এখন বাড়ির যে অবস্থা এমনিতে এই বাড়িতে এই ঘরে থাকতে পারবে না। ওদের কথায় গ্রামের কয়েকজন রাজি হয়ে বললেন, হ্যাঁ সেটাই করি, এখনই গিয়ে বাড়িটা ভেঙে দিয়ে আসি। এমন সময় গ্রামের একজন মুরব্বী বলল, দাঁড়াও, আজকে সালাম কবিরাজ বাড়িতে আসবে। সালাম বাড়িতে আসলে ওকে আগে বলে দেখি। সালাম কবিরাজ যদি বাড়িটা না ভেঙে ওখান থেকে জিনদের তাড়াতে পারে তাহলে আর বাড়ি ভেঙে ফেলার দরকার নেই। মুরব্বীর কথায় কেউ বললেন, হ্যাঁ এটা করা যায়, সালাম কবিরাজ আসলে জিজ্ঞেস করে দেখি। তখন এক এক করে সবাই রাজি হলেন। সবাই রাজি হয়ে চলে গেলেন বাড়িতে। এদিকে সেদিন বিকেলবেলা সালাম দাদু বাড়িতে আসলে আমি দাদুর কাছে গেলাম। সালাম দাদুর কাছে গিয়ে বললাম, দাদু তোমার কি ভাগ্নের বাড়ি খাওয়া হলো? জানো এদিকে কি শুরু হয়েছে? তখন সালাম দাদু আমাকে জিজ্ঞেস করে, আমি সব ঘটনা খুলে বললাম। সব শুনে সালাম দাদু বলল, বলিস কি রে, এরকম ঘটনা আমাদের গ্রামে শুরু হয়েছে? গত রাতে তিনজন মারা গেছে, বিষয়টা তো গুরুতর মনে হচ্ছে। আরে হ্যাঁ দাদু, এটা গুরুতর অবস্থায় চলে গেছে। একজন কবিরাজও নিয়ে আসা হয়েছিল, ওই জিনেরা ওনাকে মেরে ফেলে কবিরাজও ভয়ে পালিয়ে গেছে সেখান থেকে। আমার কথায় সালাম দাদু বললেন, এত কিছু হয়ে গেছে এই 2 দিন 3 দিনে? হ্যাঁ দাদু, জানো আজকে সবাই চিন্তা করছিল সবুজ চাচার বাড়িটা ভেঙে দিবে, কিন্তু পরে কয়েকজন বলল, আজকে তো তুমি বাড়িতে আসবা, তোমাকে দেখাবে, তারপর কিছু একটা করব। তুমি বাড়িতে আসছো, এতক্ষণে হয়তো সবাই খবর পেয়ে গেছে, চলে আসবে হয়তো একটু পর সবাই তোমার কাছে। আমার কথায় দাদু বললেন, তাই নাকি? আচ্ছা তাহলে একটা কাজ করি, বড় বাবা জিনকে ডাকি, ডেকে জিজ্ঞেস করি ওই বাড়ির জিনদের বিষয়ে, তাহলে ওখানে গিয়ে আমার কাজ করতে সুবিধা হবে। এই বলে সালাম দাদু তার বাবা ও দাদার বন্ধু বড় বাবা জিনকে ডাকলেন। সালাম দাদু ডাকে বড় বাবা জিন আসলে দাদু সালাম দিয়ে বললেন, কেমন আছেন বড় বাবা? তখন সালামের উত্তর দিয়ে বড় বাবা জিন বললেন, আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? আমাকে ডাকলা, কিছু বলবা কি? তখন আমরা ভালো আছি বলে সবুজ চাচার বাড়ির বিষয়ে খুলে বললেন সালাম দাদু। সব খুলে বলার পর সালাম দাদু বললেন, বড় বাবা আমি আজ সন্ধ্যায় ওখানে যাব, বুঝতেই পারছেন নিজেদের গ্রাম, আপনি একটু ওই জিনদের বিষয়ে খোঁজ নিয়ে আমাকে জানান, বাকিটা আমি দেখব। তখন বড় বাবা জিন বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা একটু অপেক্ষা করো, আমি খোঁজ নিয়ে জানাচ্ছি তোমাকে। কথাটা বলে বড় বাবা জিন চলে গেলেন। আর বেশ কিছুক্ষণ পর ফিরে আসলেন। বড় বাবা জিন ফিরে আসায় সালাম দাদু জিজ্ঞেস করলেন ওই জিনদের বিষয়ে। দাদুর কথার জবাবে বড় বাবা জিন বললেন, সালাম, ওই বাড়িতে জিনেরা থাকে, ওরা কয়েক গোত্রের জিন, মানে জিনদের মধ্যে কয়েকটা গোত্র আছে, মারিদ, ইফরিত, নাচ নাচ, গোল, আশিক, আরও কয়েকটা আছে। তো এইসব গোত্র থেকে একজন করে জিন আছে এই দলে। ওদের এই দলটা খুব শক্তিশালী। ওরা মূলত কালো জাদু করে নিজেদের শক্তিশালী করতে একাকী কোথাও থাকতে চায়। এই জিনেরা আগে থাকতো ভারতের কেরালার এক শ্মশান ঘাটে। ওখান থেকে ওরা জাদুবিদ্যার চর্চা করত। তো ওই শ্মশানের আশেপাশে যে তান্ত্রিকরা ছিল সেই তান্ত্রিকরা ওদের
ওই জায়গা থেকে তাড়িয়ে দিয়েছে। এই জিনেরা আসতে চায়নি, কিন্তু এদেরকে আসতে বাধ্য করা হয়েছে। ভারতে কেরালা থেকে ওদের তাড়িয়ে দেওয়ায় এই জিনেরা এসে এই সবুর মিয়ার পুরনো বাড়িতে আশ্রয় নেয়। আমার যতদূর মনে হয় ওরা এত সহজে এই জায়গা ছেড়ে যাবে না। আরেকটা কথা, গ্রামে 3 জন মারা গেছে। ওরা মারা যাওয়ার রাতে ওখানকার 10 জন জিনের মধ্যে 2 জন জিনকে মেরে ফেলেছে। 2 জন সঙ্গী জিনকে হারিয়ে বাকি 8 জন অনেক রেগে আছে। তুমি সাবধানে ওদের সাথে কথা বইলো কেমন? আমার কোনো সাহায্য লাগলে ডাক দিও। কথাটা বলে চলে গেলেন বড় বাবা জিন। এদিকে এর একটু পরে গ্রামে সবাই এসে ভিড় করলো সালাম দাদুর বাড়িতে। সবাই এসে দাদুকে কিছু বলতে গেলে দাদু বললেন, আমাকে কিছু বলতে হবে না, আমি নিশাদের কাছে সব শুনছি। তখন একজন বললেন, সবই যেহেতু শুনছো তাহলে চলো, তোমার জন্য অপেক্ষা করছে সবাই। ওনার কথায় সালাম দাদু বললেন, আপনারা বাড়ির ওখানে যান, একটু কত সন্ধ্যা হবে, আমি সব কিছু রেডি করে যাচ্ছি। দাদুর কথায় সবাই চলে গেলেন সেই বাড়ির কাছে। এদিকে তখন আমিও সালাম সন্ধ্যার পর নামাজ শেষে চলে গেলাম সেখানে। বাড়ির কাছে গিয়ে সালাম দাদু বললেন, সবাই এখানেই দাঁড়ান, বাড়ির ভিতরে কেউ যাবেন না, এখানে যে ঘটনাই ঘটুক দৌড়াদৌড়ি করবেন না। কথাটা বলে সালাম তার সাথে করে নিয়ে আসা জমজমের পানি বাড়িটার দিকে ছুঁড়ে মারলেন। এমন সময় হঠাৎ বাড়ির ভেতর থেকে আওয়াজ আসতে লাগলেন। বাড়ির ভেতর থেকে আওয়াজ আসায় সালাম দাদু বললেন, আমি বাড়ির ভিতরে যাচ্ছি, আপনারা এখানেই থাকুন। তখন একজন মুরব্বী বলল, সালাম, তোমার মতো করে আগের কবিরাজও কিন্তু বলেছিল। পরে কবিরাজ বাড়ির ভিতরে যাওয়ায় জিনেরা কবিরাজকে শূন্য তুলে ঢিল মারছিল। ওই কবিরাজের মতো তোমার কিছু হবে না তো? তখন সালাম দাদু মুচকি হেসে বললেন, আগে তো ভিতরে যাই দেখি আমার কি করে। সবাই শুনুন, আমি বাড়ির ভিতর গিয়ে জিনদের সাথে কি কথা বলি সেটা বাইরে থেকে আপনারা শুনবেন। এখন একদম চুপ করে দাঁড়িয়ে থাকুন। কথাটা বলে সালাম দাদু বাড়ির ভিতরে গেলেন। এদিকে আমরা বাহির থেকে তখন ভয়ে ভয়ে অপেক্ষা করতে লাগলাম, কি হয়। ওদিকে সালাম দাদু ভিতরে গেলে বাড়ির ভিতরের আওয়াজ বন্ধ হয়ে গেল। তখন দাদু বললেন, কিরে, তোদের আওয়াজ বন্ধ হয়ে গেল কেন? আওয়াজ কর। সালাম দাদুর কথায় ঘরগুলো কাঁপতে লাগলো। তখন দাদু বললেন, এগুলো বন্ধ কর, এগুলোতে আমি ভয় পাই না, সরাসরি আমার সাথে কথা বল। তোরা এতদিন এখানে ছিলি না, হঠাৎ এখানে আসলি কেন? সালাম দাদুর কথার জবাবে ভয়ঙ্কর এক আওয়াজ ভেসে আসলো। কেউ ভয়ঙ্কর কণ্ঠে বললেন, কবিরাজ, আমরা যেখানে যাই সেটাই আমাদের জায়গা হয়ে যায়। এই বাড়িটা আমাদের ভালো লাগছে বলে এখানে আমরা স্থান নিয়েছি। তখন সালাম দাদু বললেন, যেখানে সেখানে তো স্থান নেওয়া যাবে না, তোরা এখানে আসায় এই গ্রামের অনেকের সাথে সমস্যা হচ্ছে, তোদের দেখে ভয় পাচ্ছে, এই রাস্তা দিয়ে চলতে পারছে না, তোরা এখান থেকে চলে যা। দাদুর কথায় জিনেরা বলেন, কবিরাজ, আমাদের বিষয়ে তোর কোনো ধারণা নেই, আমরা যা বলি সেটা করেই ছাড়ি। আমরা তো এই জায়গা ছেড়ে যাব না, উল্টো এই গ্রাম ফাঁকা করব। এই গ্রামে 3 জন লোক আমাদের 2 জন জিনকে মেরেছে। ওরা আমাদের দলের জিনদের মারায় আমরা এতটা রেগে গেছি যে ওদের আগে শেষ করছি। শুধু ওদের না, এই গ্রামের কাউকে আমরা বাঁচিয়ে রাখবো না। সময়ের ব্যবধানে পুরো গ্রাম ফাঁকা করব। জিনদের কথায় সালাম দাদু বললেন, তোরা বললেই কি হবে নাকি? প্রোগ্রামকে ফাঁকা পরে কর, পারলে এখন আমাকে কিছু কর, আমার কিছু করতে পারিস কিনা চেষ্টা করে দেখ। সালাম দাদুর কথায় জিনেরা ভয়ঙ্কর প্রাণীর আওয়াজ করতে থাকে। দাদু তখন মনে হচ্ছিল ভয়ঙ্কর কোনো প্রাণী তার আশেপাশে ঘোরাঘুরি করছে, এখনই তার ওপর আক্রমণ করবে। জিনদের গর্জনে সালাম দাদু আবারও জমজমের পানি বের করে আশেপাশে ছিটিয়ে দিয়ে বলল, আমাকে কি ভাবিস? তোরা যেমন সাধারণ কোনো জিন না, আমিও তেমন সাধারণ কোনো কবিরাজ না। তোদের কেরালা থেকে তান্ত্রিক যেভাবে তাড়িয়ে দিয়েছে, আমিও এখান থেকে তোদের তাড়িয়ে দেব। ভালোই ভালো বলছি, চলে যা এখান থেকে। তখন সেই জিনেরা বলেন, না, যাব না। জিনদের কথায় উপায় না পেয়ে সালাম দাদু একজন জিনকে বন্দি করে ফেলেন। এদিকে তখন বাকি 7 জন জিন ভয়ঙ্কর প্রাণী রূপ নিয়ে সরাসরি দাদুর সামনে আসে।
দাদুর সামনে এসে ওরা দাদুকে কিছু করতে পারে না, কিন্তু বাইরে সবার সামনে আসে। সবার সামনে এসে ভয়ঙ্কর গর্জন করার সাথে সাথে জীবন বাঁচাতে ভয়ে সবাই চিৎকার দিয়ে বাড়ির দিকে পালাতে থাকে। পালানোর সময় অনেকে পড়ে গিয়ে ব্যথা পেয়ে আহত হয়ে পড়েছে। সবাইকে পালাতে দেখে সালাম দাদু বললেন, কেউ পালাবে না, থামো থামো সবাই, আমি তো আছি। কিন্তু সবার মাঝে এতটাই ভয় করছিল যে সালাম দাদুর কথা না শুনে সবাই বাড়িতে পালিয়ে যায়। এদিকে তখন উপায় না পেয়ে তখনকার মতো সালাম দাদু আমাকে নিয়ে চলে আসে বাড়িতে। আমি আমার বাড়িতে আসি, সালাম দাদু ওনার বাড়িতে যান। বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে বিছানায় বসলাম। এদিকে তখন আয়সা পরি বললেন, কি হলো সালাম দাদু, কি করলো? তখন আমি আয়সাকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে আয়সা বললেন, গ্রামবাসী ভয় পেয়ে দৌড়াদৌড়ি না করলে তো সালাম দাদু ওদের বন্দি করত। সবার জন্য দাদু কিছু করতে পারেনি। আয়সার কথায় ওকে বললাম, জানো, আমরা সালাম দাদু ওই জিনদের কথা শুনছিলাম। জিনগুলো বলছিল ওরা নাকি গ্রাম ছেড়ে যাবে না, উল্টো গ্রামে সবাইকে মেরে ফেলবে। কিন্তু বোকার দল জানে না এই গ্রামে আয়সা পরি বলে কেউ আছে। আমার কথায় আয়সা বললেন, তুমি তো মানা করছো ওদের সাথে ঝামেলায় না যেতে। সালাম দাদু আপাতত বিষয়টা সামলাক, যদি না পারে তখন আমি দাদুকে সাহায্য করব। আয়সার কথায় রাজি হয়ে বললাম, তাই করো। এরপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে নাস্তা করে সালাম দাদুর বাড়িতে গেলাম। সালাম দাদুর কাছে গিয়ে দেখলাম দাদুর কপালে আঘাতের চিহ্ন। দাদুর শরীরে আঘাতের চিহ্ন দেখে জিজ্ঞেস করলাম, দাদু এসব কিভাবে হলো, কি হয়েছে তোমার? তখন দাদু বললেন, আঘাত পেয়েছি। গতকাল রাতে সবুরের বাড়িতে থাকা 8জন জিনের মধ্যে একজন জিনকে তো বন্দি করে সাথে নিয়ে আসছি। ওকে বন্দি করে নিয়ে আসায় বাকি 7জন জিন রাতের বেলা আমার বাড়ির বাইরে এসে ভয় দেখাতে থাকে, আমাকে হুমকি দেয়, আমার ঘর ঝাঁকি দিতে থাকে। ওরা আমার ঘরে ঢুকতে পারছিল না, কারণ ঘরটা বন্ধ করা। ঘর বন্ধ করা, তাই ঘরটা ধরে ঝাঁকি দেওয়ার ঘরের একটা বাঁশ খুলে নিচে পড়ে আর আমি কপালে আঘাত পাই। সালাম দাদুর কথায় আমি বললাম, দাদু তোমার শরীর বেশি খারাপ লাগলে চলো ডাক্তারের কাছে যাই। আমার কথায় সালাম দাদু বললেন, না আমি ঠিক আছি। আমার ও সালাম দাদুর কথার মাঝে গ্রামবাসী আসে ওখানে। সবাই আসে। সালাম দাদু বলেন, তোমরা আমার কাছে কেন আসছো? তোমাদের না গতকাল কত করে বললাম কেউ পালাবে না? আমি তো ছিলাম ওখানে, তোমাদের জন্য আমি ওই জিনদের বন্দি করতে পারিনি। দাদুর কথায় তখন গ্রামের সবাই বলে, আমরা কি করব বলো? ওই জিনেরা ভয়ঙ্কর প্রাণীর রূপ নিয়ে আসছিল। ওদের এই ভয়ঙ্কর রূপ দেখে কে ঠিক থাকতে পারে বলো? আমাদের ভুল হয়ে গেছে। আমরা তো তোমার ও জিনের সব কথা শুনেছি। তুমি আমাদের সবাইকে বাঁচাও। ওই জিনেরা নইলে আমাদের কাউকে ছাড়বে না। সবার কথা ও অনুরোধে সালাম দাদু বললেন, ঠিক আছে তোমরা বাড়িতে যাও, আমি যা পারি একাই করব। সালাম দাদুর কথায় সবাই চলে গেলেন বাড়িতে। এদিকে তখন দাদু আমাকে বললেন, সৌরভ এখন বাড়িতে যা, বিকালের দিকে আমার এখানে আসিস। তুই আসলে দুজনে আবার যাব সবুরের বাড়ির ওখানে। গতকাল রাতে তেমন ঘুমাতে পারিনি, এখন একটু ঘুমিয়ে নিই। দাদুর কথায় আমি রাজি হয়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর মা ও আয়সাকে বলে চলে গেলাম বাজারে, আমাদের দোকানে গিয়ে দোকান করতে লাগলাম। এভাবে দুপুর পর্যন্ত দোকান করে বাড়িতে আসলাম। আমি বাড়িতে আসলে দুপুরের খাবার খেয়ে বাবা চলে গেলেন দোকানে। আমি বাড়িতে এসে কিছুক্ষণ আরাম করে বিকাল হলে চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। দাদুর বাড়িতে গেলে দাদু আমাকে নিয়ে চলে গেলেন ভুতুরের বাড়ির কাছে। ওখানে গিয়ে দাদু আমার শরীরটা দোয়া পরে বন্ধ করে দিলেন। এরপর চোখ বন্ধ করে কি জানি পড়তে লাগলেন আর হাতে তালি দিতে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ চলে যাবার পর দাদুর চোখ খুলে বললেন, সৌরভ চল বাড়িতে চল। ওই বাড়িতে ওই জিনেরা নেই। ওরা হয় আমার ভয়ে দূরে পালিয়ে গেছে, নইলে একবারে এখান থেকে চলে গেছে। আপাতত এখানে কেউ নেই। দাদুর কথায় বাড়ির দিকে হাঁটতে হাঁটতে বললাম, ওরা একবারে চলে গেলে খুশি হতাম, এতে গ্রামে আর কারোর সাথে কোনো ঘটনা ঘটত না। এসব বিষয়ে কথা বলতে বলতে আমি সালাম দাদু যে যার বাড়িতে চলে গেলাম। এদিকে সেই রাতে আমাদের গ্রামে ঘটে গেল ভয়ঙ্কর এক ঘটনা।
পরের দিন সকালে জানতে পারলাম আমাদের গ্রামের 2জন মানুষ সহ 5টা গরু মারা গেছে। মানুষগুলোর লাশ স্বাভাবিক থাকলেও গরুগুলো স্বাভাবিক ছিল না। গরুগুলোর অর্ধেক শরীরকে বা কারা জানি খেয়ে ফেলেছে। এরকম অবস্থা দেখে গ্রামবাসী বুঝতে পারলেন এটা ও জিনদের কাজ। জিনেরা এরকম কাজ করছে জানার পর সালাম দাদু বললেন, বুঝতে পারছি। আমি গতকাল ওদের হাজির করার জন্য বাড়িটার ওখানে গিয়েছিলাম। তখন ওরা দূরে পালিয়েছিল, কিন্তু আজ ওরা পালাতে পারবে না। আজ রাতে আমি রুকিয়া করে ওদের হাজির করব। রুকিয়া করলে যত দূর পালাক না কেন আমার ডাকে হাজির হতেই হবে। সালাম দাদুর কথায় সবাই শান্ত হয়ে চলে গেলেন। তখন দাদুও তার বাড়িতে চলে গেলেন। সালাম দাদু রাতে রুকিয়া করে জিনদের হাজির করবে, এটা দেখব এই ভেবে দিনটা পার করে দিলাম। দিন পেরিয়ে রাত হলো। রাত হলে আমি আয়সাকে ও মাকে বলে সালাম দাদুর বাড়িতে যাব। এমন সময় বাবা হাঁপাতে হাঁপাতে বাড়িতে আসলেন। বাবাকে হাঁপাতে দেখে আমি বললাম, আরে বাবা, কি হয়েছে তোমার? শরীর ঘেমে গেছে, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? আমার কথায় মা ও আয়সা বাবার কাছে এসে দাঁড়ালেন। তখন বাবা বললেন, ভয় পাইছি। বাবার কথায় জিজ্ঞেস করলাম, কোথায় আর কিভাবে ভয় পাইছো? আমার কথায় বাবা বললেন, সবুর ভাইয়ের ওই ভুতুড়ে বাড়ির কাছে। আমি দোকান বন্ধ করে বাড়ির দিকে আসার সময় ইয়ামিনের ও বাড়ির সবার জন্য মিষ্টি কিনে নিয়েছিলাম। ভাবলাম বাড়িতে গিয়ে খাবো। আমি মিষ্টি নিয়ে ওই পথ দিয়ে আসার সময় যখন বাড়িটার কাছে আসি, তখন পিছন থেকে কেউ আমাকে বলে ওঠে, কিরে, আমাদের সামনে দিয়ে মিষ্টি নিয়ে যাচ্ছিস, আমাদের না দিয়ে যাচ্ছিস? তোর মিষ্টিগুলো আমাদের দিয়ে যা। পিছন থেকে আওয়াজ পেয়ে আমি পিছনে ঘুরে তাকালে দেখি মাথাবিহীন একটা মানুষ দাঁড়িয়ে আছে। ওটাকে দেখে সামনের দিকে ঘুরে দৌড়াতে যাব, এমন সময় দেখি আমার সামনে মাটিতে গড়াগড়ি করছে মাথা নাড়ার একটা শরীর। সামনে পিছনে এরকম দৃশ্য দেখে মিষ্টিগুলো ওখানে ফেলে দিয়ে দৌড়ে বাড়িতে চলে আসি। বাবার কথায় আমি মা ও আয়সার দিকে তাকিয়ে বাবাকে বললাম, ভয় পেও না, এখন আর কিছু হবে না, যাও হাত মুখ ধুয়ে ঘরে যাও। আমার কথায় মা বাবাকে নিয়ে ঘরে গেলেন। এদিকে তখন আয়সা পরে রেগে গিয়ে বললেন, বাবাকে ভয় দেখানো, তাই না? আজ ওদের মিষ্টি খাওয়া বের করব। কথাটা বলে আয়সা বাতাসে মিশে গেলেন। এদিকে তখন আমি সালাম দাদুর বাড়িতে চলে গেলাম। আমাকে দেখে সালাম দাদু বললেন, আসছিস? চল আজকে রুকিয়া করব। দাদুর কথায় আমি বললাম, তোমার মনে হয় আর কষ্ট করতে হবে না, আয়সা চলে গেছে ওখানে। এই বলে বাবার সাথে ঘটা সব ঘটনা খুলে বললাম দাদুকে। আমার কথায় সালাম দাদু বললেন, ওহো, আয়সা ওখানে চলে গেছে, তাহলে তো হয়েছে, আমাকে আর যেতে হবে না। আয়সা গেছে, ও ওদের 12টা বাজাবে। আমিও সালাম দাদু এসব নিয়ে কথা বলছিলাম। ওদিকে আয়সা ভুতুরে বাড়িতে থাকা জিনদের ওখানে চলে গেলেন। ওখানে গিয়ে বললেন, একটু আগে একজন মানুষের কাছ থেকে ভয় দেখিয়ে মিষ্টি নিয়েছে কে? উনি আমার শ্বশুর বাবা। বল কে নিয়েছে? তখন একজন জিন বলে উঠলেন, কে নিয়েছে, কে নিয়েছে, তোকে কেন বলবো? আমাদের মিষ্টি খেতে ইচ্ছে করছিল, নিয়ে খেয়েছি। আর তুই জিন হয়ে মানুষকে বিয়ে করছিস? মানুষকে বিয়ে করছিস, যা ওদের সাথে থাক, আমাদের বিরক্ত করতে আসছিস কেন? জিনদের তাচ্ছিল্যের কথায় আয়েশা একটু রেগে গিয়ে বললেন, আমার বিষয়ে কোনো জিজ্ঞেস করতে বা মজা করার জন্য তোদের এখানে আসিনি। যা বলছি সোজাসুজি জবাব দে। আমার শ্বশুর বাবার কাছ থেকে মিষ্টি কে নিয়েছে? আয়সা পরীর কথায় 7জন জিনের মধ্যে 2জন জিন সামনে এসে বলল, আমরা 2জন নিয়েছি, কি করবি তুই? তখন আয়সা বললেন, তোদের একটা সুযোগ দেই, বাবার কাছ থেকে মিষ্টি নিয়েছিস, সেজন্য মাপ চা। আয়সার কথায় জিন দুটো হাসতে হাসতে বলল, মাপ চাইব? আমরা কারো কাছ থেকে মাথা নত করি না। মিষ্টি খাইছি, এরপর রাত করে এই পথ দিয়ে ফিরলে ওনার মাংস রক্ত খাবো। জিন দুটোর কথা আয়সা পরে একটা জিনের বুকে এমন জোরে আঘাত একটা করলেন যে জিনটা সেখানে মারা গেলেন। এই আঘাতে জিনটাকে মরতে দেখে আরেকটা জিন আয়সা পরীর দিকে তেড়ে আসলে আয়সা ওকে ধরে একের পর এক আঘাত করতে লাগলেন। আয়সার আঘাতে ওই জিনটা চিৎকার করতে লাগলেন। এভাবে একটু সময় চলে গেলে আয়সা সেই জিনটার মাথা টান দিয়ে ছিঁড়ে ওকে মেরে ফেললেন। দুটো জিনকে মারায় বাকি 5জন জিন রাগে গড়গড় করতে করতে বলল,
আয়সা পরি, তুই এটা কি করলি? তুই আমাদের সঙ্গী দুজন জিনকে মারলি, ওকে আমরা ছাড়বো না। ওদের কথায় আয়সা বললেন, ওদের দুজনের মিষ্টি খাবার অনেক শখ হয়েছিল, ওদের শখ মিটিয়ে দিলাম। ওদের মতো তোরা যদি মরতে না চাস, বল এই বাড়ি ছেড়ে যাবি কি না? আয়সা পরির কথায় জিনেরা বললেন, না, আমরা এই বাড়ি ছেড়ে যাব না। তখন আয়সা কোনো কথা না বলে ওদের ওপর ঝাঁপিয়ে পড়লেন। শুরু হলো জিনদের সাথে আয়সা পরির যুদ্ধ। ওদের যুদ্ধ চলার অনেকটা সময় পার হয়ে গেলে আয়সা পরি সবাইকে মারতে মারতে আহত করে ফেলে নিজের জীবন বাঁচাতে। তখন জিন 5 জন বলে উঠলেন, ওকে ঠিক আছে, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, আমাদের ছেড়ে দে। জিনদের কথায় আয়সা ওদের শেষবারের মতো মাফ করে চলে আসে বাড়িতে। এদিকে আমিও সালাম দাদুর কাছে বিদায় নিয়ে চলে আসি বাড়িতে। 3 দিন পর আয়সা পরির খোঁজ পাওয়া যায় না। আয়সা বাড়িতে থেকে কোথায় জানি চলে যায়, বাড়িতে আসে না। আয়সাকে না পেয়ে আমি চিন্তিত হয়ে সালাম দাদুর বাড়িতে যাই। দাদুর কাছে গিয়ে বলি, দাদু, একটা সমস্যা হয়ে গেছে। আয়সা কেন জানি কাল থেকে বাড়িতে আসছে না। রাতের বেলা দুজনে খাবার খেয়ে ঘুমাইছিলাম, সকালবেলা উঠে দেখি ও নেই। আজ সারাদিন হলো বাড়িতে আসেনি। আয়সা তো এরকম আমাকে না বলে কোথাও যায় না বা থাকে না। আমার কথায় সালাম দাদু একটু চুপ থেকে বললেন, ওর কোনো আত্মীয়র বাড়ি যায়নি তো? না দাদু, আয়সা তেমন কোথাও যায় না, গেলে আমাকে বলে যায় আর তাড়াতাড়ি ফিরে আসে। দাদু, আয়সার জন্য চিন্তা হচ্ছে, ওর একটু খোঁজ নিয়ে দেখো না। আমার কথা সালাম দাদু বললেন, দাঁড়া, বর বাবা জিনকে ডাকি আর ওনাকে দিয়ে খোঁজ নিয়ে দেখি। এ কথা বলে সালাম দাদু বর বাবা জিনকে ডাকলেন। সালাম দাদুর ডাকে বর বাবা জিন আসলে দাদু বর বাবা জিনকে আয়সার বিষয়ে খুলে বলে খোঁজ নিতে বললেন, আয়সা কোথায় আছে। দাদুর কথায় বর বাবা জিন তাই করলেন। উনি খোঁজ নিতে চলে গেলেন। বর বাবা জিন চলে যাওয়ায় আমরা অপেক্ষা করতে লাগলাম। এভাবে প্রায় 1 ঘন্টা হয়ে যাবার পর বর বাবা জিন ফিরে আসে। উনি ফিরে এসে বলে, সালাম, আমি দীর্ঘ 1 ঘন্টা খোঁজ নিয়ে আয়েশার বিষয়ে কিছুই জানতে পারলাম না। আয়েশা জিন রাজ্যের কোথাও নেই, মানুষদের দুনিয়াও কোথাও নেই। আমার যতটুকু মনে হয়, আয়েশাকে কালো জাদু করে কেউ মায়াজাল সৃষ্টি করে আটকে রাখছে, হোক সেটা জিন বা কোনো মানুষ। বর বাবা জিনের কথায় চিন্তিত হয়ে পড়লাম। এদিকে বর বাবা জিনের কথায় সালাম দাদুও অবাক হয়ে বললেন, কি বলেন, কে করলো এমনটা? তখন আমি দাদুকে বললাম, দাদু, এটা নিশ্চয় ওই ভুতুরে বাড়িতে থাকা জিনেরা করতে পারে। 3-4 দিন আগে আয়সা ওদের মধ্যে 2 জনকে মেরে ফেলেছে, ওদের আঘাত করেছে। এর আগে নিশ্চয়ই এটা করতে পারে। তুমি ওই জিনদের হাজির করে জিজ্ঞেস করো। আমার কথায় সালাম দাদু কিছু বলার আগে বর বাবা জিন বলল, আমি ওদের সাথে কথা বলে আসি, একটু অপেক্ষা করো তোমরা। কথাটা বলে বর বাবা জিন চলে গেলেন ওই জিনদের সাথে কথা বলতে। বর বাবা জিন চলে যাবার পর অনেক সময় পর হঠাৎ বর বাবা জিন আমাদের সামনে এসে ধপাস করে পড়লেন। বর বাবা জিন এসে পড়ে আমরা দেখলাম উনি বেশ আহত হয়ে গেছেন। ওনার এরকম অবস্থা দেখে সালাম দাদু বসে পড়লেন। বর বাবা, কি হয়েছে আপনার? এদিকে তখনই আমাদের ওখানে আসেন সে 5 জন জিন। ওরা এসে বলল, তোর বর বাবা জিনের অবস্থা আমরাই খারাপ করছি। ওর এত বড় সাহস কি করে হয় আমাদের ওখানে যাই খোঁজ নিতে? জিনদের কথায় সালাম দাদু বললেন, তোরাই করেছিলি তাই না? আয়সা পরি নিশ্চয় তোরা কিছু করেছিলি। আয়সা পরি কোথায় আছে বল? তখন জিনগুলো বলল, আমরা কিছুই জানি না, আমরা শুধু এটা জানি এই গ্রামের কাউকে বাঁচতে দেব না। আমাদের দলে 10 জন ছিলাম, 10 জন থেকে 5 জন হয়েছি এই গ্রামের কারণে। আমাদের পিছনে লাগলে তাকে আমরা ছাড়ি না, তাকে শেষ করে দেই, শক্তি দিয়ে নয়তো বুদ্ধি দিয়ে। তোর বড় বাবা অবস্থা দেখার পর যদিও আজকের পর ওই বাড়ির ওখানে যাস তো তোর অবস্থা খারাপ করব সালাম কবিরাজ। কথাটা বলে জিনগুলো চলে গেলেন। এদিকে তখন বড় বাবা জিনের অবস্থা খারাপ দেখে সালাম দাদু বললেন, বড় বাবা, আপনি হেকিমের কাছে যান, আগে সুস্থ হন, আমরা এদিকে সামনে রাখব। সালাম দাদুর কথা চলে গেলেন বড় বাবা জিন। এদিকে তখন ভয় পেয়ে আমি বললাম, দাদু, এখন কি হবে? জিনদের কথা শুনে তো মনে হচ্ছে ওরাই আয়সা পরির কিছু করেছে। দাদু, অনেক চিন্তা হচ্ছে আমার। আমাকে চিন্তিত দেখে দাদু বললেন, সৌরভ, সাজ্জাদ জিনকে ডাক। সাজ্জাদ জিন তোর পরিচিত ভালো,
সাজ্জাদ জিন এই তথ্য এনে দিতে পারবে আয়শা পরী কোথায় আছে? সালাম দাদুর কথায় আমি আর দেরি না করে সাজ্জাদ জিনকে ডাকলাম। আমার ডাকে সাজ্জাদ জিন আসলে আমি আয়েশার বিষয়ে সব খুলে বললাম। সব শুনে সাজ্জাদ জিন আমাকে বললেন, সৌরভ ভাই আপনি চিন্তা করবেন না, আমি আপনার দাদাকে বলে খোঁজ নিয়ে আপনাকে কাল জানাবো। আজ আমার দাদার বাড়িতে নেই, জিন সর্দারের আদেশে একটা কাজে গেছে। সাজ্জাদ জিনের কথায় আমি রাজি হয়ে উনি চলে গেলেন। সাজ্জাদ জিন চলে যাবার পর আমি চিন্তায় চলে গেলাম বাড়িতে যাওয়ার পর মা বাবা আয়েশার বিষয়ে জিজ্ঞেস করলেন। তখন আমি কিছু না লুকিয়ে সব সত্য বলে দিলাম। আমার কথায় মা বাবা ও চিন্তিত হয়ে পড়লেন। এদিকে এই ঘটনা দিন রাতে গ্রামে ঘটে গেল আরও এক ভয়ানক ঘটনা। গ্রাম থেকে মারা গেলেন আরও তিনজন মারা যাওয়ায় আমার মনে ভয় আরও বেড়ে গেল। আমি ভয়ে সালাম দাদুর কাছে গেলাম আর অপেক্ষা করতে লাগলাম সাজ্জাদ জিন কখন আসে। সালাম দাদুর ওখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলে আমাদের কাছে আসলেন সাজ্জাদ জিন আসায় আমি জিজ্ঞেস করলাম, সাজ্জাদ ভাই কিছু জানতে পারছেন? আমার কথা সাজ্জাদ জিন বললেন, হ্যাঁ জানতে পারছি। এই বলে সাজ্জাদ জিন বললেন, আয়শা পরীকে বন্দি করে রাখছে একটা জিন। ওই জিনটা এতটাই ভয়ঙ্কর ও মায়া জাদুতে পারদর্শী যে অনেক জিন আছে যে ওকে দেখে ভয় পায়। ওই জিনটার নাম ওয়াজিদ। এই ওয়াজিদ জিন মায়া জাদুতে জিনদের আটকে রাখতে পারে। তোমাদের গ্রামের বাড়িতে যে 5 জন জিন আছে, আয়শা পরী ওদের আঘাত করায়। ওরা রেগে গিয়ে ওই ওয়াজিদ জিনের কাছে যায় আর একটা চুক্তি করে। এই 5 জন জিন ওয়াজিদ জিনকে বলে আয়শা পরীকে বন্দি করে মেরে ফেলতে। এর বিনিময়ে ওরা একটা বছর ওয়াজিদ জিনের গোলামি করবে। ওয়াজিদ জিন যাই বলবে এই 5 জন জিন তাই করবে। এদের কথায় ওয়াজিদ জিন রাজি হয়ে যায়। ওয়াজিদ জিন রাজি হয়ে আয়শা পরীর কাছে ভালো জিন সেজে আসে কথা বলার এক সময় মায়া জাদুতে আটকে রেখে ওয়াজিদ জিন আয়শা পরীকে বন্দি করে। হঠাৎ মায়া জাদু করায় আয়শা পরী কিছু বুঝতে পারেনি। ওয়াজিদ জিন কিন্তু আয়শা পরী থেকে শক্তিশালী না। আয়শা পরী ওর মায়া জাদু থেকে বেরোতে পারলে আয়শা ওকে মেরে ফেলতে পারবে। এখন কথা হলো ওয়াজিদ জিনের কাছে যাবেন কিভাবে আয়শা পরীকে বন্দি থেকে মুক্ত করবেন। এর জন্য আপনাদের কাউকে চলে যেতে হবে ভারতের আসামে একজন তান্ত্রিক আছে, গহীন জঙ্গলে। সে তান্ত্রিক বসবাস করে। ওই তান্ত্রিক কালো জাদুতে পারদর্শী। ওই তান্ত্রিকের কাছে গেলে অনুরোধ করে সাহায্য চাইলে ওই তান্ত্রিক অজিত জিনকে হাজির করে ওকে বাধ্য করতে পারবে আয়শা পরীকে মুক্ত করে দিতে। সাজ্জাদ জিনের কথা সালাম দাদু বললেন, ওই তান্ত্রিক কেন? আমি পারবো অজিত জিনকে হাজির করতে। তখন সাজ্জাদ জিন বললেন, আমি জানি আপনি চেষ্টা করলে পারবেন, কিন্তু এতে অনেক ঝুঁকি আছে। ওয়াজিদ জিন অনেক ভয়ঙ্কর, ওর মাঝে কোনো মায়া নেই। ও যে কোনো সময় আপনার বা সৌরভ ভাইয়ের উপর আক্রমণ করে মেরে ফেলতে পারে, কোনো কারণ ছাড়াই মেরে ফেলবে। এত ঝুঁকি নিয়ে আপনাকে হাজির করতে হবে না। এতে আপনাদের সাথে সৌরভ ভাইয়ের মা বাবা ও ওদের সমস্যা হতে পারে। সাজ্জাদ জিনের কথা সালাম দাদু বললেন, তাহলে তো ভারতে ওই তান্ত্রিকের কাছে যেতে হবে। সাজ্জাদ জিনের কথায় সালাম দাদু বললেন, তাহলে তো ভারতে ওই তান্ত্রিকের কাছে যেতে হবে। এদিকে তখন আমি বললাম, সাজ্জাদ ভাই আমি যাব, কিন্তু কিভাবে যাব, চিনব কিভাবে? আমি কি একা যাব না সালাম দাদুও যাবে আমার সাথে? আমার কথায় সালাম দাদু বললেন, সৌরভ গেলে তোর একা যেতে হবে, আমি তোর সাথে যেতে পারবো না। আমি তোর সাথে গেলে এদিকে এই 5 জন জিন গ্রামের কাউকে ছাড়বে না। গ্রামের মানুষের সাথে তোর মা বাবাকে মেরে ফেলবে। আমি এদিকে সবাইকে দেখে রাখি, তুই যা, দোয়া করি তুই পারবি, কিন্তু তোকে নিয়ে যাবে কি? দাদুর কথা সাজ্জাদ জিন বললেন, আমি নিয়ে যাব। সাজ্জাদ জিনের কথা দাদু বললেন, তাহলে তো ভালোই হয়, আপনি নিয়ে গেলে কাজটা সহজ হয়ে যাবে। দাদুর কথায় সাজ্জাদ জিন বললেন, না কাজটা এত সহজ না, কারণ আমি সৌরভ ভাইকে নিয়ে ভারতের আসামে যাব ঠিক আছে, কিন্তু জঙ্গলে নির্দিষ্ট এক জায়গা যাবার পর আমি আর ঢুকতে পারবো না। বাকি জায়গাটুকু সৌরভ ভাইকে একাই যেতে হবে। আমি জঙ্গলের ওখানে তান্ত্রিকের ওখানে যেতে পারবো না, কারণ নির্দিষ্ট একটা জায়গা কালো জাদু করে বন্ধ করে রাখছে, যার ফলে ওখানে কোনো জিন ঢুকতে পারে না। সাজ্জাদ জিনের কথা আমি বললাম, সমস্যা নেই, আমি যেতে পারবো বাকিটুকু। আবার সাজ্জাদ জিন বললেন, তাহলে এখনই যেতে হবে, আশা করি অবস্থা ভালো না, ওই জিনটা ওকে মেরে ফেলতে পারে।
ওনার কথায় আমি রাজি হয়ে সালাম দাদুকে বললাম, দাদু, গ্রামের দিকে খেয়াল রেখো, সবার মতো আমার মা বাবা ও ছেলে ইয়ামিনের খেয়াল রেখো। এ বলে সাজ্জাদ্দিনকে বললাম আমাকে নিয়ে যেতে। আমার কথায় সাজ্জাদ্দিন বললেন, চোখ বন্ধ করে আমার হাতটা ধরুন, আমি না বলা পর্যন্ত চোখ খুলবেন না। সাজ্জাদ্দিনের কথা মতো আমি ওনার হাত ধরে চোখ বন্ধ করলাম। আমি চোখ বন্ধ করার বেশ কিছুক্ষণ পর সাজ্জাদ্দিন বললেন, সৌরভ ভাই চোখ খুলুন। ওনার কথায় চোখ খুলে দেখলাম আমরা দাঁড়িয়ে আছি বিশাল এক জঙ্গলের ভিতরে। নিজেদের ওখানে দেখার পর সাজ্জাদ্দিন বললেন, সৌরভ ভাই, এই যে ছোট রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে সোজা গেলে জঙ্গলের গভীরে দেখতে পারবেন একটা ছোট ঘর। সেই ঘরে থাকে হারাধন তান্ত্রিক। ওনার কাছে গিয়ে আয়সাপুরী ও ওয়াজিদ জিনের বিষয়ে সব খুলে বলবেন, সব কিছু ভালোভাবে বলবেন, আপনাকে যেন সাহায্য করে। আপনার কথায় হারাধন তান্ত্রিক রাজি হলে তখন কাজ হবে। আমি এখানে অপেক্ষা করছি, আপনি ফিরে আসলে আপনাকে নিয়ে চলে যাব। সাজ্জাদ্দিনের কথায় আল্লাহর নাম নিয়ে রওনা করলাম জঙ্গলের পথ ধরে। গহীন জঙ্গল, আশেপাশে কোনো বাড়িঘর নেই। আমি হাঁটতে হাঁটতে এক সময় দেখতে পেলাম একটা ঘর। ঘরটা দেখে এগিয়ে গিয়ে দেখলাম সেখানে একটা তান্ত্রিক বসে আছে। উনি চোখ বন্ধ করে বসে আছে। আমি সেখানে যাওয়ার পর উনি চোখ খুলে আমার দিকে তাকিয়ে থেকে একটু পর মোটা কণ্ঠে বললেন, কে তুমি? তুমি এখানে কিভাবে আসলে? ওনার কথায় আমি বললাম, আপনার নাম কি? হারাধন। আপনি কি হারাধন তান্ত্রিক? আমার কথার জবাবে উনি বললেন, হ্যাঁ, আমি হারাধন তান্ত্রিক। কিন্তু তুমি কে? আমার নাম ঠিকানা জানলে কিভাবে? তান্ত্রিকের কথা আমি সব ঘটনা ওনাকে খুলে বললাম। আয়সাপুরী ও ওয়াজিদ জিনের বিষয়ে সব খুলে বলে ওনাকে অনুরোধ করে বললাম আমাকে যেন সাহায্য করে, আয়সাকে যেন ওয়াজিদ জিনের থেকে বাঁচায়। আমার কথায় তান্ত্রিক গুরুতে রাজি হলেন। তখন আমি অনেক জোরাজোরি করলে উনি বললেন, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, আসো আমার সাথে। এই বলে হারাধন তান্ত্রিক আমাকে নিয়ে গেল জঙ্গলের আরেকটু গভীরে গেলেন। সেখানে যাওয়ায় দেখলাম সামনে আগুনের কুলঙ্গি জ্বালিয়ে বসে আছে আরও 3টা তান্ত্রিক। ওদের দেখে আমি হারাধন তান্ত্রিকের দিকে তাকালে হারাধন বললেন, ওরা আমার বন্ধু, ওরা সাধনা করছে। এই বলে হারাধন তান্ত্রিক একজন তান্ত্রিককে ডাকলেন। ওনার ডাকে তান্ত্রিক উঠলে হারাধন তান্ত্রিক আমাকে নিয়ে আবারও ওনার থাকার ঘরে আসলেন। থাকার ঘরে এসে আমাকে বললেন, তুমি এখানে বসে অপেক্ষা করো, আমিও আমার বন্ধু তান্ত্রিক আমরা তন্ত্রমন্ত্র সাধনা করে ওয়াজিদ জিনটার থেকে তোমার আয়সা পরীকে মুক্ত করে নিয়ে আসব। আমরা না আসা পর্যন্ত তুমি এখান থেকে কোথাও যাবে না, কেমন? ওনার কথায় আমি ছোট ঘরটাতে বসলাম। এদিকে তখন হারাধন তান্ত্রিক ও তার বন্ধু তান্ত্রিক দুজনে পাশে থাকা ঘন জঙ্গলের একটা জায়গায় চলে গেলেন। ওরা চলে যাবার পর আমি চিন্তা করছিলাম, আয়সা পরীকে কি আসলে মুক্ত করতে পারবে? আয়সার জন্য চিন্তা হচ্ছিল। আমি চিন্তায় বেশ কিছুক্ষণ পার করলাম। অনেকটা সময় পার হয়ে গেলেও তান্ত্রিকরা আসে না। এদিকে সন্ধ্যা নেমে আসে একটু পর। আমি সেই ঘরে অপেক্ষা করতে করতে কেন জানি একবার মনে হলো বাইরে বেরিয়ে দেখতে তান্ত্রিকরা কি করে। নিজের ভাবনা মতো ঘর থেকে বাইরে যেতে তান্ত্রিকরা যেদিকে গেছে ওদিকে সাবধানে একটু এগিয়ে গেলাম। আমি এগিয়ে গিয়ে গাছের পাতার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলাম হারাধন তান্ত্রিক ও তার বন্ধু দুজনে মাটিতে বসে আছে। ওরা বসে কি জানি করছে আর হাতে একটা ছুরি ধার দিচ্ছে। ওরা ছুরিটা ধারাতে বলছে, তাড়াতাড়ি কর, ছেলেটা আবার বুঝতে পারবে। একটা সুযোগ পাইছি বলি দেওয়ায়। এই ছেলেটাকে এখানে বলি দিয়ে ও রক্ত দিয়ে পূজা করলে আমাদের অনেক উপকার হবে, আমরা শক্তিশালী হয়ে যাব। হারাধন তান্ত্রিক ও তার বন্ধু তান্ত্রিকের কথায় আমার বুকে ধুকধুক করে উঠল। আমি তখন বুঝতে পারলাম সর্বনাশ, এ তান্ত্রিক আমাকে সাহায্য করবে কি? ওরা তো আমাকে বলি দেওয়া প্ল্যান করছে। ওদের কথা শুনে নিজের জীবন বাঁচাতে সেখান থেকে আস্তে আস্তে সরে দৌড়াতে লাগলাম। ওদিকে আমার দৌড়ের আওয়াজ পেয়ে তান্ত্রিকরা বুঝতে পেরে আমার পিছনে দৌড়াতে লাগলেন আর বললেন, দাঁড়া, পালিয়ে যাবি কোথায়? দাঁড়া। তান্ত্রিকদের কথায় নিজের জীবন বাঁচাতে চিৎকার করতে করতে দৌড়াতে লাগলাম। ওদিকে তান্ত্রিকরা পিছনে দৌড়াতে আমি জীবন বাঁচাতে দৌড়াতে এক সময় সাজ্জাদ জিনের কাছে চলে আসি আর হাঁপাতে বলি, সাজ্জাদ ভাই, তাড়াতাড়ি চলুন, আমাকে নিয়ে চলুন এখান থেকে, তান্ত্রিকরা আমাকে বলি দেবার জন্য আসছে। আমার কথায় সাজ্জাদ জিন আমাকে নিয়ে চলে আসলেন সালাম দাদুর বাড়িতে। সেখানে আসার পর আমি সাজ্জাদ জিন ও সালাম দাদুকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে সাজ্জাদ জিন ও সালাম দাদু অবাক হয়ে গেলেন। তখন সাজ্জাদ জিন বললেন,
হারাধনতান্ত্রিক তোমাকে একা পেয়ে বলি দিতে চেয়েছিল। নিজেকে শক্তিশালী করতে লোভ সামলাতে পারলেন না। এদিকে তখন সালাম দাদু বললেন, এখন কি হবে? ওয়াজিদ জিনের থেকে আয়সা পরীকে কিভাবে মুক্ত করব? তখন সাজ্জাদ জিন একটু চিন্তা করে বললেন, এখন উপায় যুদ্ধ করা। ওয়াজিদ জিনের কাছে এখন যেতে হবে, গিয়ে যুদ্ধ করে আয়সা পরীকে মুক্ত করতে হবে। তবে ওখানে গিয়ে ওয়াজিদ জিনকে মেরে আয়সাকে মুক্ত করা এটা সহজ না। সাজ্জাদ জিনের কথা সালাম দাদু আমার দিকে তাকিয়ে বললেন, সৌরভ, ফাতেমা পরীকে ডাক। দাদুর কথায় ফাতেমা পরীকে ডাকলাম। ফাতেমা পরী আয়সা পরীর বন্ধু। একবার আয়সা পরী ফাতেমার উপকার করেছিল। তখন থেকে ফাতেমা পরী আয়সা পরী ভালো একটা বন্ধু। আমার ডাকে ফাতেমা পরী আসলে কান্না ভরা চোখে আমি ফাতেমাকে সব খুলে বললাম। সব শুনে ফাতেমা পরী বললেন, সৌরভ ভাই, কান্না করবেন না। আমি ওয়াজিদ জিনের কাছে যাব, ওর সাথে যুদ্ধ করব। আয়সা পরীকে যেভাবে হোক মুক্ত করে নিয়ে আসবো ইনশাল্লাহ। ফাতেমা পরীর কথায় সাজ্জাদ জিন বললেন, হ্যাঁ আমিও যাব, কিন্তু ওখানে যাওয়ার পর ওয়াজিদ জিনের সাথে যুদ্ধ তো করব, কিন্তু আয়সা পরীকে যে মায়া জাদু দিয়ে আটকে রাখছে সেই মায়া জাদু কাটাবো কিভাবে? সাজ্জাদ জিনের কথা সালাম দাদু একটু চুপ থেকে বললেন, একটা উপায় আছে এটা জানার। ভূতের বাড়িতে তো এখন 5 জন জিন আছে, ওদের দলের একটা জিন আমার কাছে বন্দি আছে। আমি ওর কাছে শুনি, ও নিশ্চয় বলতে পারবে। কথাটা বলে সালাম দাদু জিনটার কাছে গেলেন। জিনটা বোতলে বন্দি আছে। তাকে বোতল থেকে বের করে তাকে বলল, শোন, তোকে বন্দি করছি, এখনো বেঁচে আছিস। যদি একবার মরতে না চাস তো বল, ওয়াজিদ জিনের মায়া জাদু কীভাবে কাটাবো? সালাম দাদুর কথায় নিজের জীবন বাঁচাতে জিনটা বললেন, 6টা মসজিদের টিউবওয়েলের পানি লাগবে, সাথে লাগবে জমজমের পানি। এই মসজিদের পানি ও জমজমের পানি একসাথে করলে কোথাও ছিটিয়ে দিলে সেই জায়গাটা পবিত্র হয়ে যায়, আর তখনই ওই জায়গার মায়া জাদু কেটে যায়। আয়সা পরী যে জায়গায় বা ঘরে বন্দি আছে ওই জায়গাটায় এই পানি ছিটালে জায়গাটা পবিত্র হবে আর আয়সা পরী মুক্ত হবে। জিনটার কথায় সালাম দাদু ওকে আবারও বন্দি করলেন। এরপর আমার দিকে তাকিয়ে বললেন, সৌরভ, তুই এই দিকে এখনই বেরিয়ে পড়, আমি এদিকে। আমাদের কথা সাজ্জাদ জিন ও ফাতেমা পরী ওখানে অপেক্ষা করতে লাগলেন। তখন আমি ও সালাম দাদু 6টা মসজিদের পানি নিয়ে আসলাম। পানি এনে সেখানে জমজমের পানি একসাথে করে সেই বোতলটা দাদু আমার হাতে দিয়ে বললেন, সৌরভ, তুই এদের সাথে ওয়াজিদ জিনের ওখানে যা। সন্ধ্যা হয়ে গেছে, আমি তোদের বাড়িতে যাই, নইলে ভূতের বাড়ির 5 জন জিন তোর ছেলে বা তোর মা বাবার ক্ষতি করতে পারবে। সালাম দাদুর কথা তাই করলাম। ফাতেমা পরী ও সাজ্জাদ জিনের সাথে চলে গেলাম ওয়াজিদ জিনের কাছে। আমরা ওয়াজিদ জিনের কাছে যাবার পর দেখলাম ভয়ঙ্কর একটা জায়গা। সেখানে একটা চেয়ারের মতো জায়গায় বসে আছে বিশাল আকারের একটা জিন। ওর পাশে একটা খাঁচার মতো ঘর, সেই ঘরে বন্দি আয়সা পরী। আমরা ওখানে যাওয়ায় আয়সা পরী আমাদের দেখে চিৎকার করছে, কিন্তু ওর কথা বা চিৎকার আমরা শুনতে পাচ্ছি না। এদিকে আমরা ওখানে যাওয়ায় ওয়াজিদ জিন বললেন, কে তোরা, এখানে কেন আসছিস? ওয়াজিদ জিনের কথায় সাজ্জাদ জিন শুধু বলছে, আমরা আয়সা পরীকে মুক্ত করতে আসছি। কথাটা বলার সাথে সাথে ওয়াজিদ জিন সাজ্জাদ জিনকে আঘাত করে ফেলে দিলেন। ওয়াজিদ জিনের আঘাতে দূরে গিয়ে পড়লেন সাজ্জাদ জিন। ওদিকে তখন ফাতেমা পরী ওয়াজিদ জিনের সাথে যুদ্ধ করতে লাগলেন। ওয়াজিদ জিনের সাথে যুদ্ধ করায় ওয়াজিদ জিনের অনুগত 2 জন জিন এসে ফাতেমা পরীকে ধরলেন। ওরা 2 জন ও ওয়াজিদ জিন 3 জনই ফাতেমা পরীর সাথে যুদ্ধ করছে। এদিকে তখনই আমি দৌড়ে আয়সা পরীর দিকে যেতে গেলে ওয়াজিদ জিন আমাকে আঘাত করলেন। ওয়াজিদ জিনের আঘাতে আমি ছিটকে পড়ি, আমার মুখ দিয়ে রক্ত আসে। আমার এমন অবস্থা দেখে ফাতেমা পরী এসে ওয়াজিদ জিনকে আঘাত করে। ওয়াজিদ জিনও ফাতেমা পরীকে আঘাত করতে থাকে। আমার মুখ দিয়ে রক্ত আসছে, তবুও কষ্ট করে আবারও উঠলাম। আয়সার দিকে দৌড়াতে লাগলাম। আমি পানির বোতল নিয়ে আয়সার কাছাকাছি গেলে ওয়াজিদ জিন আমাকে আবারও আঘাত করলেন। ওয়াজিদ জিনের আঘাতে এবার আমি পড়ে যাওয়ার আগে বোতলের মুখ খুলে বোতলটা আয়সা পরী যেখানে বন্দি ওখানে ছুঁড়ে মারি। ওখানে গিয়ে বোতলের পানি পড়ে যায়। আয়সা যেখানে বন্দি আছে ওখানে পানি পড়ার সাথে সাথে ওই জায়গার মায়া জাদু কেটে যায় আর আয়সা ওখান থেকে মুক্ত হয়ে যায়। আয়সা মুক্ত হওয়ার সাথে সাথে ওয়াজিদ জিনকে ধরে ফেলে। আয়সা ও ফাতেমা পরী মিলে ওয়াজিদ জিন ও তার অনুগত 2 জন জিনকে আঘাত করতে থাকে। আয়সা পরীর আঘাতে এক সময় ওখানেই মারা যায় ওয়াজিদ জিন ও তার জিনেরা। ওরা মারা যাবার পর
আয়েশা ও ফাতেমা পরি, সাজ্জাদ জিন ওরা সবাই মিলে আমাকে নিয়ে আসে বাড়ির কাছে। বাড়ির কাছে এসে আয়েশা দেখে ওই 5জন জিন আমাদের বাড়ির চারদিকে ঘোরাঘুরি করছে। সালাম দাদু হয়তো আমার বাড়ির ভেতরটা বন্ধ করে রাখছে, তাই এই জিনেরা ঢুকতে পারছে না। জিনগুলো আমার বাড়ির আশেপাশে দেখে আয়েশা এগিয়ে গেলেন। আয়েশাকে দেখে ওই জিনেরা পালাতে গেলে আয়েশা সবগুলোকে ধরে ইচ্ছা মতো আঘাত করতে লাগলেন। আয়েশা পরে একের পর এক আঘাতে এক এক করে মারা গেলেন 5জন জিন। সবাই মারা যাওয়ার পর আয়েশা পরি শান্ত হলেন। আয়েশা শান্ত হয়ে সাজ্জাদ জিন ও ফাতেমা পরীকে ধন্যবাদ জানালেন আর বললেন, সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। আয়েশা পরীর কথায় খুশি হয়ে চলে গেলেন সাজ্জাদ জিন ও ফাতেমা পরী। এদিকে তখন আমি ও আয়েশা পরী বাড়ির ভিতরে গেলে মা বাবা ও সালাম দাদু আমাদের দেখে খুশি হলেন। তখন আমি সালাম দাদুকে ধন্যবাদ জানিয়ে বললাম, আমার পরিবারের পাশে থাকার জন্য ধন্যবাদ দাদু। আয়েশা পরী সবগুলো জিনকে মেরে ফেলেছে, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। তুমি কাল গ্রামে সবাইকে জানিয়ে দিও বিষয়টা। আমার কথায় রাজি হয়ে বাড়িতে চলে গেলেন সালাম দাদু, আর পরের দিন গ্রামের সবাইকে জানিয়ে দিলেন। এই ঘটনার পর থেকে আমাদের গ্রামের আল্লাহর রহমতে আর কিছু ঘটেনি, সব ঠিকঠাক হয়ে গেছে। আমিও আয়েশা পরী ভালো আছি। প্রিয় লিসেনার, কেমন লাগলো আজকে আয়েশা পরীর 27তম গল্পটি? কমেন্ট করতে ভুলবেন না। সামনে নতুন গল্প নিয়ে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।